বন ছিল। সেখানে একটি পুকুরের পাশে বাস করত রাজহাঁস ও তার সঙ্গিনী। তারা দুজনে একসাথে চলাফেরা করত, খাওয়া দাওয়া করত, একসাথে পানিতে সাঁতরে ঘুরে বেড়াতো। এক সময় হাসিনী 3টা ডিম দিল। এতে তারা দুজনে অনেক খুশি হলো। রাজহাঁসটি বলল, জানো, আমার না অনেক খুশি লাগছে। আমারও অনেক খুশি লাগছে। আমাদের কাছে বাচ্চারা আসছে। আমাদের পরিবারটা কত সুন্দর হবে, তাই না? রাজহাঁসটি বলল, হ্যাঁ, আমরা তাদের অনেক যত্ন নেব, আদর করব, কিভাবে মাছ ধরতে হবে, সাঁতার কাটতে হবে তা সবকিছু শিখিয়ে দেব। হাসিনী তার ডিমগুলোকে তা দিচ্ছিল, আর রাজহাঁসটি দূরের এক জলাশয়ে মাছ ধরতে গেল। সে পানিতে সাঁতার কেটে মাছ ধরছিল। এমন সময় বনের পাশ দিয়ে বাঘ হেঁটে যাচ্ছিল। রাজহাঁসটি বলল, ও বাঘ ভাই, এভাবে হেলে দুলে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? দুদিন ধরে কোনো শিকার ধরতে পারিনি, গায়ে আর শক্তিও নেই, আর অনেক ক্ষুধাও লেগেছে। আমি তো আর ঘাস পাতা খাই না, আমার শিকার হরিণ, মহিষ এসব। তখন রাজহাঁসটি বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, সেগুলো তুমি খাবে। মাছ? মাছ তো আমি কখনো খাইনি, আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও, আমি না হয় খাবো। তারপর রাজহাঁসটি মাছ ধরে বাঘটিকে দিল। বাঘ ঘপ ঘপ করে মাছগুলো খেয়ে ফেললো। মাছগুলো খেয়ে বাঘ বলল, ধন্যবাদ বন্ধু, আমাকে যে উপকার করেছো তা আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো, তোমার কোনো বিপদে আপদে আমিও তোমাকে সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এই বলে বাঘটি চলে গেল। কিছুদিন পর সেই হাসিনীর ডিমগুলো থেকে 3টি সুন্দর বাচ্চা বের হলো। তখন হাসিনী বলল, দেখো দেখো, আমাদের কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। আজ আমি তাদের সঙ্গে সারাদিন থাকবো। তুমি ওদের জন্য কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো। ঠিক আছে, আমি না হয় এক্ষুনি যাচ্ছি মাছ ধরতে। তারপর রাজহাঁসটি হাঁটতে লাগলো। পথে দেখা হলো সেই বাঘের সাথে। এদিকে কোথায় যাচ্ছে বন্ধু? জানো, আমার 3টি ছানা হয়েছে, আমি তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বাহ বাহ, বেশ ভালো তো। তবে সাবধানে যে বন্ধু, কিছুদিন ধরে আমাদের জঙ্গলে মানুষেরা এসে শিকার করছে। ঠিক আছে বাঘ ভাই, আমি তাহলে চললাম। তারপর হাঁসটি আবারও হাঁটতে লাগলো, কিন্তু বাঘ মনে মনে বলে, ও আমার উপকার করেছে, তাকেও আমি উপকার করতে চাই। এক কাজ করি, চুপি চুপি তার পিছে পিছে যাই। যদি কোনো বিপদ হয় তবে তাকে খুব তাড়াতাড়ি সাহায্য করতে পারবো। রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগলো। হঠাৎ জঙ্গলের ঝোপ থেকে একটা শিকারী সেই হাঁসের দিকে এক লাঠি তাক করে লক্ষ্য করছিল। হাঁসটি কিছুই টের পেল না, কিন্তু বাঘ দূর থেকে সব খেয়াল করছিল। সে শিকারীকে দেখা মাত্রই জোরে একটা হুংকার দিল। এই ডাক শুনে শিকারী সবকিছু ছেড়ে প্রাণের ভয়ে পালালো। তারপর রাজহাঁসটি বাঘের সামনে গেল আর বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। আজ তুমি না থাকলে আমাকে কেউ শিকারের হাত থেকে রক্ষা করতে পারতো না। অনেক ধন্যবাদ তোমাকে। সেদিন তো তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করেছিলে, তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলো বন্ধু। তারপর দুজন দুজনার এই উপকারের জন্য সারা জীবন তারা বন্ধুর মতো থাকলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মা, তুমি কি আমার কথা শুনবে না? সে কবে থেকে তোমাকে বলছি, মা চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই, কিন্তু তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে, নাকি আমি একাই চলে যাব বলো তো?
কি বললি তুই মিতা? একা একা ঘুরতে যাবি? খুব সাহস হয়ে গেছে তোর, তাই না? আর খুব বড় হয়ে গেছিস তুই নাকি? দেখছিস তো আমি সারাদিন জমির কাজে কত ব্যস্ত থাকি, তোকে নিয়ে ঘুরতে যাব কখন? হ্যাঁ, এখন অযথা কথা না বাড়িয়ে যা যা এখান থেকে, আমাকে জমির কাজ করতে দে। এখন পুরো জমি চাষ করা বাকি আছে আমার। বিমলার কথা শুনে মিতা সেখান থেকে চলে যায়। বিমলা তার মেয়ে মিতাকে নিয়ে পীরগঞ্জ গ্রামে থাকতো। বিমলার স্বামী মারা গেছে বেশ কয়েক মাস হলো। না, মাকে বলে কোনো লাভ হবে না। মা সব সময় আমাকে ব্যস্ততা দেখায়। আমি মাকে না জানিয়ে একা একাই ঘুরতে যাব। মা কিছুই বুঝতে পারবে না, কারণ মা তো সারাদিন জমির কাজেই ব্যস্ত থাকে। এরপর মিতা একা একা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। আর হঠাৎই একদিন মিতা বিমলাকে না জানিয়ে রূপসা নদীর পাড়ে ঘুরতে যায়। সত্যি নদীর পাড়টা ভীষণই সুন্দর, ঘুরতে এসে ভালোই লাগছে আমার। তবে মায়ের সাথে আসলে এভাবে নিজের মতো করে ঘুরতেই পারতাম না। ভালোই হয়েছে মায়ের সাথে ঘুরতে আসিনি। যাই, এখন নিজের মতো করে নদীর পাড়টা একটু ঘুরে দেখি। এরপর মিতা নদীর পাড়ে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে হঠাৎই মিতা একটা পুঁটলি কুড়িয়ে পায়। ও মা, এগুলো তো দেখছি ফসলের বীজ। কে আবার ফসলের বীজগুলো এভাবে নদীর ধারে ফেলে রেখে গেছে? তবে বীজগুলো পেয়ে ভালোই হলো। আমি আমাদের জমির একটা কোনায় এইসব বীজ রোপণ করব। আর এইসব বীজ থেকে ফসল হলে মা নিশ্চয়ই অনেক খুশি হবে। এসব ভেবে মিতা বীজের পুঁটলিটা নিয়ে বাড়ি ফিরে যায়। আর মিতা তার ভাবনা মতোই তাদের জমির এক কোণে বীজগুলো রোপণ করে। আর কদিন পরে বীজ থেকে মরিচ গাছ বের হয়। আমি তো আমার জমিতে টমেটোর বীজ লাগিয়েছিলাম, পুরো জমিতে টমেটোর গাছ হয়েছে, কিন্তু এই কোনাটাতে এমন মরিচ গাছ হলো কোথা থেকে? অবাক হয়ো না মা, এদিকে আমি মরিচ গাছগুলো লাগিয়েছিলাম, তাই মরিচ গাছ হয়েছে মা। এবার আমরা টমেটোর সাথে মরিচও চাষ করব। ভালো হবে না বলো মা? তা তো হবেই, টমেটোর সাথে এবার আমি মরিচও বিক্রি করতে পারবো। এরপর বিমলা টমেটোর চারার সাথে সাথে মরিচ গাছের পরিচর্যা করতে থাকে। আর দেখতে দেখতে মরিচ গাছগুলো বড় হয়, কিন্তু মরিচ গাছে মরিচের বদলে কালো জাম ধরে। সে কি কাণ্ড বিমলা দিদি, এসব কি দেখছি? মরিচ গাছে কালো জাম, এমন অনিষ্ট কাণ্ড তো আমি কখনো দেখিনি বাবা। অনিষ্ট কেন বলছো গো কাকিমা? এক গাছে আরেক ফল ধরেছে, তাতে কি হয়েছে? এ আর খারাপ কি বলো? ভালোই তো হয়েছে। বুঝি না বাপু, তোমার ব্যাপার স্যাপার, এমন কাণ্ড আমি কখনোই দেখিনি। না জানি মরিচ গাছে এসব কালো জাম কি অনিষ্টই না বয়ে আনবে। এদিকে মিতা মরিচ গাছের টকটকে কালো জাম দেখে আর লোভ সামলাতে পারে না। মা দেখো দেখো, মরিচ গাছে কালো জামগুলো ধরতে না ধরতে কিভাবে পেকে টসটস হয়ে গেছে। আজ আমি সবগুলো কালো জাম তুলে নিব মা, আর মজা করে কালো জামগুলো খাবো। এরপর মিতা মরিচ গাছ থেকে সবগুলো কালো জাম তুলে ঝুড়িতে রাখে। আর ঠিক তখনই সব থেকে বড় অনিষ্ট ঘটে। সবগুলো কালো জাম থেকে এক ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে। অবশেষে আমি জন্ম লাভ করলাম। রাক্ষস মা তো আমার পূর্বেই বলেছিল মরিচ গাছে কালো জাম থেকে আমার পূর্ব জন্ম হবে। অবশেষে আমি পূর্ব জন্ম লাভ করলাম। এবার আমি আমার ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। এই কথা বলে রাক্ষসী অদৃশ্য হয়ে যায়। আর এই পুনর্জন্ম রাক্ষসীকে পাশের জমি থেকে রাগিনী স্পষ্টভাবে দেখতে পায়। আমি ঠিক ধরেছিলাম কোনো না কোনো অনিষ্ট ঘটবেই, ঠিক তাই ঘটলো। এবার তুই কি করবি মিতা? না জানি এই রাক্ষসী এবার আমাদের গ্রামে কি তাণ্ডবই বা চালাবে। না, গ্রামের সকলকে রাক্ষসীর ব্যাপারে জানাতেই হবে, আর সবাইকে সতর্ক করে দিতে হবে। এরপর রাগিনী গ্রামবাসীদের রাক্ষসীর পূর্বজন্মের ব্যাপারে সব কথা বলে দেয়। হায় হায় হায়, রাক্ষসী আমার এ কি সর্বনাশ করলো! আমার একমাত্র গাভীটাকে রাক্ষসী নিয়ে চলে গেল। গাভীটা আমায় কত দুধ দিত। সব হয়েছে শয়তান মিতার জন্য। এবার মিতার একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো ওই রাক্ষসীর কবলে শুধু পশু নয়, একদিন আমাদেরও সবার প্রাণ যাবে।
এই কথা বলে রাগিনী মোড়লের বাড়ি যায় আর মোড়লকে বিচার দেয়। মোড়ল খুবই বিরক্ত হয় আর একদিন রেগে মিতাদের বাড়িতে যায়। হ্যাঁ রে বিমলা, তোদের নামে বিচার শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোরা কেন রাক্ষসীর পূর্বজন্ম দিয়েছিস বলতো? আর রাক্ষসী আমার সুন্দর গ্রামের উপর তাণ্ডব চালিয়ে গ্রামটিকে একেবারে শ্মশান বানিয়ে দিয়েছে। তাই তোরা যখন ওই রাক্ষসীর পূর্বজন্ম দিয়েছিস, তবে তোরাই রাক্ষসীকে গ্রাম থেকে বের করবি অথবা রাক্ষসীকে হত্যা করবি, নয়তো আমি আর আমার গ্রামবাসী মিলে তোকে কিন্তু হত্যা করব। এসব হুমকি দিয়ে মোড়ল চলে যায় আর মোড়লের হুমকি শুনে মিতা এবং বিমলার গলা শুকিয়ে যায়। এবার কি হবে মা? ওই শয়তান রাক্ষসীর জন্য কি আমরা অকালে প্রাণ হারাবো নাকি? জানি না রে মা, কেন যে তুই মরিচ বীজগুলো লাগাতে গেলি আর কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার আমরা কিভাবে ওই রাক্ষসীকে থামাবো আর মানুষ হয়ে কি করে বা ওই রাক্ষসীর মোকাবেলা করব বলতো? এদিকে রাক্ষসী তাণ্ডব দিন দিন বাড়তেই থাকে। পশুদের পাশাপাশি রাক্ষসী ছোট ছোট বাচ্চাদের ধরেও খেয়ে ফেলতে শুরু করে। আর এদিকে গ্রামবাসীরা ক্ষেপে যায় আর মোড়লের হুকুমে মিতা আর বিমলাকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করে আর বড় অগ্নিকুণ্ড সাজিয়ে মিতা আর বিমলাকে সেখানে নিয়ে আসে। থামো তোমরা, থামো! এই অন্যায় তোমরা করো না। তোমরা এত নিষ্ঠুর! তোমরা কি করে এমন জীবিত দুটো মানুষকে আগুনে নিক্ষেপ করতে চাইছো? হ্যাঁ, কি করেছে এই অসহায় মানুষ দুটো? এরপর গ্রামবাসীরা রাক্ষসীর ব্যাপারে সব কথা পরীকে খুলে বলে। কি তোমরা ওই রাক্ষসীর জন্য সাধারণ দুটো মানুষকে হত্যা করতে চাইছো? তবে শান্ত হও তোমরা। আমি হত্যা করব ওই রাক্ষসীটাকে, তাও আবার এই অগ্নিকুণ্ডে পুড়িয়ে। বুঝতে পেরেছো? এ কথা বলে পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে রাক্ষসীকে আহ্বান করে আর মুহূর্তেই রাক্ষসী সেখানে উপস্থিত হয়। কার এত বড় সাহস যে নিজে প্রাণ দিতে আমাকে আহ্বান করেছে? তাকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এ কি বলি? তাহলে তুই আমাকে আহ্বান করেছিস? আজ তবে তোর নিস্তার নেই। রাক্ষসীর কথা শুনে পরী ভীষণই রেগে যায় আর জাদুর লাঠির সাহায্যে রাক্ষসীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আর আগুনে পুড়িয়ে রাক্ষসী ধ্বংস হয়ে যায় আর গ্রামবাসীরাও মিতা আর বিমলাকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মধুপুর নামে ছোট্ট একটা গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবন যাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তাদেরকে লালন পালন করে বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল। সেখানে বাস করে কিছু শেয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। ধরবো মুরগি ঝপঝপ, খাবো মুরগি অপাকপ, পালাবো আমি ঘপাঘপ। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি চুরি কইরা নিয়ে গেল। ধূর্ত শিয়ালকে তো আর ধরতেই পারছি নে। এভাবে অনেকদিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে আর যাচ্ছে। একদিন বুড়ি মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে যে কিছু একটা বুদ্ধি বের করতেই হইব। এবার একটা শিয়ালের ধরার ফাঁদ বানাবো।
বেটা শেয়ালকে একটা উচিত শায়েস্তা করতেই হইব। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়ি যখন খাঁচা বানান শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটা সাদা মুরগি ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটি রশি বাঁধলো। দিন গড়িয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো আর ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো। বুড়ি তখন বলে, বেটা শিয়াল, তাহলে তুই আমার মুরগিগুলা খাইয়া মোটা তাজা হইছস? দাঁড়া, আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়মু। অনেক হয়েছে, আর না, যা এবার বেশি কইরা মুরগি খা। আজ তোকে হাতে নাতে পাইছি, এবার তো রক্ষে নেই, পালাবি কোথায়? শিয়াল পড়ল মহা বিপদে। সেই খাঁচা থেকে বের হবার অনেক ছটফট করতে লাগলো, কিন্তু শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপর তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়ির মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই তার। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে জীবন যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।